হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট 39। আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম এন্ড্রিও এবং জিনা ছাদে ছিল। তখন এন্ড্রিও জিনাকে কিস করে আর এটা দেখে ফেলে লি অনেকটাই আপসেট হয়ে এখান থেকে চলে যায়। এখানে এন্ড্রিও একটা জিনিস বুঝে যায় যে জিনা তাকে ভালোবাসে না, তার মনে জিনার জন্য শুধু বন্ধুত্ব আছে, তাছাড়া আর কোনো কিছুই নেই। সে বলে যে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, যেদিন তুমি আমাকে ভালোবাসবে ওই দিন প্লিজ বলে দিও, আমি তোমার অপেক্ষায় থাকবো। জিনার এখানে কোনো কিছু বলার থাকে না, সে চুপ করে দাঁড়িয়ে থেকে তার কথাগুলোই শুনছিল, কারণ সে কি বলবে সেটা সে চিন্তাও করতে পারছিল না, কারণ সে তো তাকে ভালোবাসতো না। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, সে মজোকে বলে আমাদের সম্পর্কে কেউ তো এমন একজন ছিল যে সব কিছু জানতো। তখন মজো বলে যে হয়তো পেনি আপনাদের সম্পর্কে জানে, কারণ পেনি আপনার সাথে সবসময় থাকতো। এটা শোনার পর সে বলে আমার চায়নার টিকিট কাটো, আমি পেনির সাথে দেখা করব। অন্যদিকে আমরা এন্ড্রিওকে দেখতে পাই যে কিনা ববিকে কল করে প্রশ্ন করে যে তুমি যে আমাকে মেরেছিলে এটার কি কোনো প্রমাণ ছিল? তখন ববি বলে যে আমার লোক প্রমাণ ছাড়া কাজ করে, তারা কোনো প্রমাণ রাখে না। তখন এন্ড্রিও বলে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব, যার কারণে আমি প্রশ্ন করছি। তখন সে বলে আপনি মামলা করুন, সমস্যা নেই, আমরা কোনো প্রমাণ রাখিনি, আপনার চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে আমরা টিভি নিউজে দেখতে পাই এন্ড্রিওর এই নিউজটি টিভি চ্যানেলে বলছিল হয়তো তাদের পারিবারিক সমস্যার কারণে চেয়ারম্যানের বড় ছেলে নাথান এই কাজটি করিয়েছে। নাথান বলে সে এখনো বেঁচে থাকে কিভাবে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই এই নিউজটা সেও বসে বসে দেখছিল। লি বলে আমি যতটা ভয়ানক তাকে ভেবেছিলাম তার চেয়েও বেশি ভয়ানক হচ্ছে এন্ড্রিও। সে এটা প্ল্যান করে করিয়েছে যাতে চেয়ারম্যান তার ছেলের বিরুদ্ধে মামলা করে আর সে সব প্রপার্টি সে একা পেয়ে যায়। লি বলে আমার চিন্তা তো হচ্ছে জিনার জন্য, কারণ জিনা ডুডু গ্রুপ আর এন্ড্রিওর মধ্যে ফেসে আছে, তার হয়তো কোনো ক্ষতি না করে দেয় এন্ড্রিও। গ্রে এসে বলে যে চায়না যাওয়ার টিকিট রেডি হয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই যে কিনা জেজের সাথে দেখা করার জন্য এসেছিল। জেজে বলে আপনার আমার সাথে কি দরকার সেটা বলুন। নীল বলে আমার দরকার হচ্ছে তুমি আমার মেয়েকে ছেড়ে দিবে, এটা বলে সে একটি পেপার এগিয়ে দেয়। যে এটা দেখার পর অবাক হয়, সে বলে কেমিয়া কি এই বিষয়ে সব কিছু জানে? তখন নীল বলে কেমিয়া জানুক আর না জানুক এটা দেখার বিষয় তোমার না, তুমি এটাতে সাইন করার কথা বলেছি, সাইন করো, না হয় তুমি জেল থেকে বের হতে পারবে না। তখন যে বলে যে আপনি কি, সামনের প্রেসিডেন্ট নির্বাচন আমি করব, যার কারণে তোমার থেকে আমার মুক্তি চাই, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি এই নির্বাচনটি জিততে পারবো না, আর তুমি জেল থেকে বের হওয়ার পর আমি নির্বাচন যখন জিতে যাব তখন আমার মেয়ে আর তোমার বিয়ে করিয়ে দিব, তুমি এখন সাইন করে দাও, না হয় তুমি জেল থেকে বের হতে পারবে না। যে বাধ্য হয়ে সাইন করে দেয়, আর সে কিন্তু মনে মনে চাচ্ছিল না। সে সেলে গিয়ে চিন্তা করে যে আমার শ্বশুর আমাকে ইউজ করেছে, এখন সে আমাকে ময়লার মতো নিচে ফেলে দিচ্ছে, কারণ আমার এখন আর তার প্রয়োজন নেই। জিনার জন্য আমার 5 বছরের সাজা হয়েছে, সামনের ইয়ারিংয়ে আমি জেল থেকে বেরিয়ে যাব, তারপর আমি জিনাকে খুব ভালো করে দেখে নিব। অন্যদিকে চায়নাতে লিকে দেখানো হয় যে কিনা পেনির সাথে দেখা করার জন্য এসেছিল। সে পেনিকে প্রশ্ন করে আমার আর জিনার মধ্যে কেমন সম্পর্ক ছিল। তখন এখানে পেনি বলে তোমাদের সম্পর্ক অনেক আগের ছিল, তুমি যে ডলারটি গলায় পরে রয়েছো সেটা তুমি টিনেজার থেকে পড়ছো, আর এটা তুমি জিনাকে দিয়ে দিয়েছিলে, তাহলে তোমাকে এটা কি জিনা ফেরত দিয়ে দিয়েছে? এটা শোনার পর লি বলে আমার তো কোনো কিছু মনে নেই, তুমি আমাকে খুলে বলো। তখন আমরা দেখতে পাই পেনি বলে যে তুমি যখন অন্ধ ছিলে তখন থেকেই তোমার বাসায় কাজ করতো জিনা, আর তখন তোমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। হসপিটালে জিনা নিজের জানের উপর বাজি রেখে তোমাকে লাস্ট ভ্যাকসিন দিয়ে দেয়, আর ওই ভাইরাসে আক্রান্ত হয়ে জিনার বাবা মারা যায়, আর জিনা ভেবেছিল তোমাকে সে হারিয়ে ফেলেছে, যার কারণে সে তার নাম চেঞ্জ করে অন্য জায়গায় থাকতে শুরু করে। পরবর্তীতে যখন ডোডো গ্রুপ উন্নত হতে শুরু করে আর তখন সে ওই ডোডো গ্রুপে জয়েন করার জন্য আসে, তখন তোমাদের আবার পরিচয় হয়। সায়েন্টিস্ট ফেডিকে হত্যা করার কারণে তোমাকে যখন জেলে নেওয়া হয় তখন তোমাকে ছাড়ানোর জন্য নিজের জান দিয়ে চেষ্টা করেছিল জিনা। তারপর তোমাকে যে ওই ভ্যাকসিন ফর্মুলাটি দিয়েছিল সেটাও সেই তোমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, তার বাইকে ওই ভ্যাকসিন ফর্মুলাটি তারা দেখায়। তখন জিনার ভাই এটাকে আর্ট করে দেয় আর জিনা তোমাকে পিকচার উঠিয়ে দেয়। এটা জানার পর যে তার সেলাইনে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলে। তখন লিয়ের শরীর কাঁপতে শুরু করে এবং এখানে জিনা আরেকটি কথা বলে যখন তোমাকে পুলিশ করছিল তখন তোমরা লুকিয়ে দেখা করেছিলে, এখানে তোমাদের মধ্যে কিসও হয়েছিল আর তোমাদের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল। এটা শোনার পর তো লি চমকে যায় আর পেনিকে বলে জিনাকে আমাকে ভালোবাসতো। তখন পেনি বলে তোমাকে জানের থেকেও বেশি জিনা ভালোবাসতো, এখনও হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসে। এখানে আমরা দেখতে পাই সায়েন্টিস্ট মজোকে বলেছিল যে জিনার কথা মনে পড়লে তার যে মাথা ব্যথা করবে এমনটা কোনো বিষয় না, কিন্তু যদি মাথা ব্যথা করে
করে তাহলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, তার মৃত্যু হবে এটা 100% কনফার্ম, যার কারণে তার এই বিষয়টি মনে না করাই উচিত। আর আমরা ওই সময় হিপনোটিস দ্বারাও তাকে কোনো কিছু করতে পারবো না। এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা জিনার সাথে দেখা করার জন্য উতলা হয়ে গিয়েছিল। সে মজোকে বলে আমি এখনই জিনার সাথে দেখা করতে যাই, হয়তো তার কোনো ক্ষতি করে দিতে পারে এন্ড্রিও। তখন মজো তাকে শক্তভাবে বলে তুমি তোমার লক্ষ্য ভুলে যেও না, তুমি কিন্তু এই কাজের জন্য আসনি। এন্ড্রি যতক্ষণ জিনার আশেপাশে আছে ততক্ষণ পর্যন্ত তুমি জিনাকে কোনো কিছুই বলতে পারবে না বা তোমার করে নিতে পারবে না। তার আগে তুমি এন্ড্রিওকে তোমার রাস্তা থেকে সরিয়ে দাও, তাহলে তুমি খুব সহজে জিনাকে পেয়ে যেতে পারো। এটা শোনার পর লি চিন্তায় পড়ে যায় আর সে ভাবে হয়তো যা বলছে মজু ঠিকই বলছে। এদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয়, চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য এসেছিল এন্ড্রিও। চেয়ারম্যান এন্ড্রিওকে বলে বাবা তুমি কি এখন সুস্থ আছো? তখন এন্ড্রিও বলে হ্যাঁ বাবা আমি সুস্থ আছি, আপনি আমার কোথায় চিন্তা করবেন না। আজকে নাতান আমার উপর অ্যাটাক করেছে, কাল হয়তো আপনার উপরও অ্যাটাক করতে পারে, যার কারণে আপনি থানায় একটি মামলা করে রাখতে পারেন। এন্ড্রিও বলে আপনার ওয়াইফের বিরুদ্ধে যে প্রমাণ আমার কাছে আছে ওইটাকে আমি ভাইরাল করে দিব। চেয়ারম্যান এখানে বলে তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে সে জিনাকে বলে আমি যে তোমাকে কাগজপত্র রেডি করার জন্য বলেছিলাম ওগুলো কি তুমি রেডি করেছো? জিনা বলে জি স্যার করে নিয়েছি। তখন আবার চেয়ারম্যান বলে তুমি একটু নতুন কিছু অ্যাড করবে, 80% দিবে এন্ড্রিওর নামে আর 20% দিবে স্যান্ডির নামে। এটা শোনার পর তো দেখুন কি অ্যাক্টিং করে এন্ড্রিও। সে বলে না বাবা ও তো আমার বোন, 50% করে দেন আমরা দুই ভাই বোনকে। তখন চেয়ারম্যান বলে তোমাকে এত কিছু বোঝার প্রয়োজন নেই, আমার মন মতো আমি করব। এখানে আমরা দেখতে পাই গাড়িতে তার আসল রূপ। সে বলে যে জিনা এটা তৈরি করতে কতদিন সময় লাগবে? জিনা এখানে বলে বেশি দিন সময় লাগবে না, কিছুদিনের মধ্যে আমি তৈরি করে তোমাকে দিয়ে দিব। তখন সে বলে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করিও। এখানে আমরা দেখতে পাই যে এন্ড্রিও অনেকটাই চিন্তিত ছিল, কারণ তার বাবার যদি ডিমেনশিয়াটা সবার সামনে এসে যায় তাহলে সে তো কোনো কিছু আর পাবে না। সিন শিফট করে আমাদের চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে চেয়ারম্যান আবার ডিমেনশিয়ায় ভুগছিল। সে বলে আমার ওয়াইফ কোথায়, সে এখনো আসছে না কেন, সে কি আমার সাথে রাগ করে কোথাও চলে গিয়েছে? তখন পিয়ে বলে যে উনি নীলের বাসায় আছেন। তখন সে বলে যে আমার ওয়াইফকে তাড়াতাড়ি কল লাগিয়ে দেবো, আমি তার সাথে কথা বলবো। এখানে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা খাবার বানাচ্ছিল। কেমি তাকে এখানে বলে আপনি এইভাবে আমার কড়াইটা নষ্ট করছেন কেন, আর আপনাকে কে বলেছে এইভাবে রান্না করতে? তখন এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ওয়াইফ অনেকটাই অসম্মানিত হয়, তার অনেক কষ্ট হয়। নাতান এখানে তাকে বলে মা আমি লোন উঠিয়ে কিছুদিনের ভিতরে একটি বাসা কিনে নিব আর আপনাকে ওখানে নিয়ে গিয়ে শান্তিতে রাখবো। তখনই তার ফোন আসে চেয়ারম্যানের। চেয়ারম্যান বলে হানি আমি রাগের মাথায় তোমাকে কি বলেছি এটা তুমি মনে ধরে বসে আছো? তুমি তোমার ভাইয়ের বাসা থেকে এখনই চলে আসো, আমি তোমাকে মাফ করে দিয়েছি আর প্লিজ তুমিও আমাকে মাফ করে দাও। এটা শোনার পর চেয়ারম্যানের ওয়াইফ অনেকটাই অবাক হয়ে তার ছেলেকে বলে। নাতানও খুশি হয়ে যায়। তখন তারা তাদের বাসায় চলে আসে এবং চেয়ারম্যান তাদেরকে দেখে রাগান্বিত হয়ে বলে তোমাদের এখানে কে আসতে বলেছে? এখানে চেয়ারম্যানের ডিমেনশিয়া কমে গিয়েছিল। তার ওয়াইফ তাকে বলে আপনিই তো বলেছেন যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন এবং বাসায় আসতে বলেছেন। এখানে সে বলে আমি কখনোই তোমাকে মাফ করে দিইনি আর বাসায় আসতেও বলিনি, তোমাদের নামে আমি মামলা করব। তখন চেয়ারম্যানের ওয়াইফ তাকে গালাগালি করে চলে যায়। নাতান এখানে বলে যে আপনার মতো বাবা আমি দুনিয়ায় আর একটাও দেখিনি, আপনার কোনোদিনও শান্তি হবে না, আপনি কেন আমাদের সাথে এমনটা করছেন? এটা বলে সেও কান্না করতে করতে চলে যায়। তখন আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে উদাস হয়ে বসে থাকে। সিন শিফট করে আমাদের লিকে দেখানো হয়। লি প্ল্যান করে এন্ড্রিওকে লোন পাওয়া থেকে বিরত রাখতে হবে, যার কারণে তুমি একটি মিটিং ডাকো মজো। তখন মজো একটি মিটিং ডাকে ব্যাংকের চেয়ারম্যানদের নিয়ে। তখন লি এখানে বলে এন্ড্রিও যেভাবে শিপিং প্রজেক্ট বানানোর বা শিপ বানানোর প্ল্যান করছে ওই প্রজেক্টটা ফেল হবে, কারণ সে যে প্রসেসে কাজ করছে সেই প্রজেক্টে বেশিরভাগ শিপ ভেঙে যাবে। আপনারা যদি তাকে লোন দেন তাহলে সে এই প্রজেক্টে লস খাবে, আপনাদের লোন পরিশোধ করতে পারবে না। তখন সবাই চিন্তা করে যে আমরা তাকে লোন দিব না। পরদিন যখন এন্ড্রিও লোনের জন্য যায় তখন তারা বলে আমাদের ব্যাংক লসের মধ্যে আছে, যার কারণে আপনাকে এখন আমরা লোন দিতে পারবো না, আর এত বড় অ্যামাউন্ট লোন আমরা কাউকেই দিতে পারবো না, আপনাকে তো অনেক দূরের কথা। তখন এখানে এন্ড্রিও বলে আপনারা হয়তো লিয়ের কথা এইসব করছেন। তখন তারা বলে যে না আমরা কারো কথাই করছি না। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে মজোর সাথে বলছিল এতক্ষণে হয়তো এন্ড্রিও সব কাগজপত্র ফিরিয়ে দিয়েছে ব্যাংক। তখন মজো বলে আপনার এখন প্ল্যান কি? এখানে আমরা দেখতে পাই লি বলে যে এখন আমরা লোন দিব এন্ড্রিওকে। এখানে আমার একটি অনেক বড় প্ল্যান আছে, হয়তো তুমি এটা সময়ে জানতে পারবে। আমরা যদি তাদেরকে লোন দিই তাহলে এতে আমাদেরই লাভ। এখানে আমরা স্যান্ডিকে দেখতে পাই। স্যান্ডি এসে লিকে বলে যে আমাকে ব্যবসা সম্পর্কে শেখাও, আমি একটি বই নিয়ে এসেছি, আমাকে তুমি এই সব কিছু শিখিয়ে দেবে, অ্যাকাউন্ট এবং
ব্যবসা। তখন লি বলে একটি বইয়ে কি হবে, চলো আমার সাথে। তখন সে গিয়ে অনেকগুলো বই তাকে দিয়ে দেয় আর বলে আমি যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ দিয়ে আসছি তুমি একটি বই শেষ করে রাখবে, আর ওই জায়গা থেকে আমি তোমাকে প্রশ্ন করব, যদি প্রশ্ন সঠিক উত্তর না দিতে পারো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমি যাতে তোমাকে এসে ঘুমে না পাই। এখানে তো আমরা দেখতে পাই কিছুক্ষণ পর লি এসে দেখে যে স্যান্ডি গভীর ঘুমে মগ্ন ছিল। লি এসে তাকে ডাক দিলে সে বই দিতে চায় না, কারণ তার মুখের লালা এই বইয়ে পড়ে গিয়েছিল। তখন লি জোর করতে থাকে আর বই ধরে টানাটানি করে বলে দিয়ে দাও বই, আমি দেখি তোমার বই কি হয়েছে। তখন বই না দেওয়ার কারণে স্যান্ডি এসে তার উপর পড়ে যায় এবং এখানে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই লি তো তাকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু স্যান্ডি এখানে কিস করতে চায়। আর তখনই মজো আর গ্রে চলে আসে। গ্রে বলে বাবারে বাবা, এখানে এইসব সিন চলছে, এটা জানলে তো আমরা আরও লেটে আসতাম। তখন লি বলে তেমন কোনো কিছু না, তোমরা হয়তো বুঝছো, এটা মিস্টেকলি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাই স্যান্ডি হাসতে হাসতে বলে তুমি এত দুষ্ট, আমি তো আগে জানতাম না, বিয়ের আগে এইসব করা ঠিক না। তখন লি বলে যে তোমাকে বিয়ে করার আগে আমার মরে যাওয়া হয়তো ভালো, তুমি যদি দুনিয়ার লাস্ট মেয়ে হও তাহলে আমি তোমাকে বিয়ে করব না। ডে এসে বলে ডোডো কোম্পানির চেয়ারম্যান 80% তার ছেলে অ্যান্ড্রিওকে দিচ্ছে আর 20% তার মেয়ে স্যান্ডিকে দিচ্ছে। এটা শোনার পর স্যান্ডি তার গলার ধরে বলে যে তোমাকে এইসব কে বলেছে। তখন সে বলে এইসব আমি তথ্য পেয়েছি। স্যান্ডি বলে বাবা এটা আমার সাথে কি করতে পারে। তখন লি বলে যে তুমি এখন তোমার বাবাকে জিজ্ঞেস করো না, আমি যখন বলবো তখন জিজ্ঞেস করো, তাহলেই হবে। এদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা ইনজেকশন নেওয়ার জন্য এসেছিল। সে ডক্টরকে প্রশ্ন করে আর কতদিন আমাকে এইভাবে ইনজেকশন নিতে হবে। তখন ডক্টর বলে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। চেয়ারম্যান অ্যান্ড্রিওকে বলে যে আমি শুনেছি তোমাকে কেউ লোন দিচ্ছে না, এটা কি সত্য? তখন অ্যান্ড্রিও বলে না বাবা, এটা আমি ম্যানেজ করে নিব। তখন চেয়ারম্যান বলে আমি দেখছি, তোমার দেখতে হবে না। এখানে অ্যান্ড্রিও তার বাবার পিএকে বলে যে আপনি আঙ্কেল যে কোনো রকম বাবাকে আটকান, না হয় বাবার ডিমেনশিয়া সবার সামনে এসে যাবে। এখানে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তার বাবার ডিমেনশিয়া যদি সবার সামনে চলে আসে তাহলে সে প্রপার্টির কোনো ভাগ পাবে না, আর সে যদি প্রপার্টির ভাগ না পায় তাহলে তো তার এসব করে কোনো লাভও নেই। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা ডক্টরকে এনে প্রশ্ন করছে চেয়ারম্যানের কি আসলেই ডিমেনশিয়া আছে? তুমি যদি আমাকে সত্য কথা না বলো তাহলে তুমি যে কালো ধন ইনকাম করেছো সব কিছু আমি দুনিয়ার সামনে ফাঁস করে দিব, যার কারণে তুমি আমাকে সত্যটা তাড়াতাড়ি বলে দাও। ডক্টর বলে হ্যাঁ চেয়ারম্যানের ডিমেনশিয়া আছে, কিন্তু এটা আমাকে বলতে নিষেধ করেছে অ্যান্ড্রিও। অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই যে কিনা বাসায় গিয়ে নাতান এবং তার মাকে সব কিছু বলে দেয়। এসব শোনার পর তো নাতান অনেকটাই রাগান্বিত হয়। সে বলে আমি ভালো করেই জানতাম যে এইসব করবে অ্যান্ড্রিও, কারণ অ্যান্ড্রিও তো আমাদের সম্পত্তির ওপর লোভ আর কোনো কিছু না। তখন সে তার বাবাকে কল করে। তখন তার বাবা বলে যে তুমি ফোন রাখো, তুমি কেন আমাকে কল করেছো? তখন নাতান বলে যে বাবা আমার কথাটা প্লিজ শুনুন, অ্যান্ড্রিও আপনার সম্পত্তির জন্য আপনার সাথে আছে, সে আপনাকে পুতুলের মতো ইউজ করছে। তখন তার বাবা বলে তুই আমার ফোন রাখ, না হয় তোর বিরুদ্ধে আমি মামলা করে দিব পুলিশের কাছে, তাহলে তুই কোথায় যাবি তখন আমি দেখব। এখানে চেয়ারম্যানের ওয়াইফ বলে এই বিষয়ে আমাদের তদন্ত করে সব কিছু প্রমাণ করতে হবে। তখন আমরা দেখতে পাই স্যান্ডি তার বাবাকে কল করে এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু সে বলে আমার মন ভালো না, আমি ডিনারের জন্য যেতে পারবো না। তখন লি ফোন নিয়ে বলে যে আপনি যদি ডিনারে আসেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। তখন এখানে আমরা জিনা আর অ্যান্ড্রিওকে দেখতে পাই, তারা একসাথে বসে খাবার খাচ্ছিল। অ্যান্ড্রিও জিনাকে বলে লি আমার সব অ্যাপ্লিকেশন বাতিল করে দিয়েছে, সে সব ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে আমার সব লোনের ব্যবস্থাও ক্যান্সেল করে দিয়েছে, হয়তো সে আমার কোনো ক্ষতি করার জন্য এখানে এসেছে। তখন অ্যান্ড্রিওর ফোনে লির কল আসে। সে বলে যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবে, আমি একটি জায়গায় ডিনারের জন্য যাচ্ছি, ওই জায়গায় যদি তুমি আসো তাহলে আমার অনেক ভালো হবে। তখন অ্যান্ড্রিও জিনাকে জিজ্ঞাসা করে আর এই সব কিছু লি শুনতে পায়। তখন অ্যান্ড্রিও আবার লিকে প্রশ্ন করে তোমার সাথে কি স্যান্ডি আছে? তখন লি বলে হ্যাঁ আমার সাথে স্যান্ডি আছে। এটা শোনার পর জিনা অনেকটাই চমকে যায়, তার অনেক বেশি কষ্ট হয় এই জায়গাটাতে। তখনই আমাদের ওই ডিনার রুমে দেখানো হয় যেখানে তার বাবাও ছিল। অ্যান্ড্রি তার বাবাকে দেখে চমকে যায়, কারণ তার বাবা যদি ভুলবশত কোনো কিছু বলে ফেলে। এখানে একজন ব্যাংক ম্যানেজার ছিল। আসলে লিয়ের প্ল্যান ছিল তারা এমনভাবে বিষয়টাকে সাজাবে যাতে সবাই বুঝতে পারে লিয়ের কারণে তারা এই লোনটি পেয়েছে, আর লোনটি লি এখানে স্যান্ডির খাতিরে দিচ্ছে। এখানে তাদের প্ল্যানিং ছিল
এনডিওর শেয়ার কমানো। আর এমনটাই হয়। চেয়ারম্যান বলে আমার মেয়ে অনেক বুঝদার হয়ে গিয়েছে, যার কারণে আমি এখন একটি সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়ে যেহেতু এত ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে আমি অর্ধেক সম্পত্তি আমার মেয়ের নামে দিব আর অর্ধেক সম্পত্তি এন্ড্রিওকে দিব। এটা শোনার পর এন্ড্রি অনেকটাই চমকে যায়, কিন্তু সে এখানে কোনো রিয়াকশন দেখায় না। আসলে লিয়ের প্ল্যান এমনটাই ছিল, যদি 50% সেন্টি পেয়ে যায় তাহলে এটা তো তার হাতের মুঠোয় থাকবে। লি চেয়ারম্যানকে বলে, জিনা আর এন্ড্রিওকে বিয়ে করছে, এটা কি সত্যি? তখন চেয়ারম্যান বলে, না এটা সত্যি না, এটা হচ্ছে শুধু গুজব। তখন এন্ড্রিও ফেঁসে যায়। তখন সে জিনাকে বলে যে বাবার ডিমেনশিয়ার কারণে সব কিছু ভুলে যাচ্ছে, তুমি এটাকে মাথায় নিও না। তখন আমরা শুনতে পাই চেয়ারম্যান তার মেয়ে এবং লিকে বলে, তোমরা কখন বিয়ে করছো এটা আমাকে জানিয়ে দিও। কিন্তু লি এখানে মনে মনে ভাবছিল জিনা হয়তো আমাকে ভুল বুঝছে যে আমি এই সেন্টির পিছু দৌড়াচ্ছি। আসলে তো এটা সত্যি না, আমি তো আসলে জিনাকেই ভালোবাসি, কিন্তু এটা আমি কি জিনাকে কিভাবে বলবো? এটা তো আমরা আগে থেকেই জানতাম। এন্ড্রিও জিনাকে বলে রেখেছে যে লি সেন্টির পিছু পিছু ঘুরছে। এখন আমরা এন্ড্রিও এবং লিকে বাইরে কথা বলতে দেখি। এন্ড্রিও বলে, তুমি ব্যবসার দিক থেকে আমার থেকে যত এগিয়ে যাও, কিন্তু তুমি জিনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এদিকে জিনা এবং সেন্টি কথা বলছিল। সেন্টি জিনাকে বলে, লি আমাকে অনেকটাই বেশি ভালোবাসে আর সে আমাকে ভালোবাসে, আমরা অনেক হ্যাপি আছি। তখন জিনা এখান থেকে উঠে চলে যায়। লি তাকে বলে, চলো না আমরা একসাথে ডিনার করি। তখন জিনা বলে যে না, আমি আপনার সাথে ডিনার করতে পারবো না। তখন লি বলে, আমরা তো একসাথে যখন কাজ করতাম আমরা অনেক ক্লোজ ছিলাম। তখন জিনা বলে, এমনটা আমার কখনো মনে হয়নি। এটা বলে সে রাগের মাথায় চলে যায়। এন্ড্রিও ববির সাথে দেখা করে বলে, তুমি লিয়ের উপর নজর রাখো, আমার লিকে অনেক বেশি সন্দেহ হয়। অন্যদিকে লি মজোর সাথে কথা বলছিল। লি এন্ড্রিকে যে ব্যাংক থেকে লোন দিয়েছে এটা আসলে লিয়েরই ব্যাংক, আর তারা যখন এই প্রজেক্টে ফেল হয়ে যাবে তখন তাদের কোম্পানির অর্ধেকটা লিকে দিতে হবে। আর লি যদি কোম্পানির অর্ধেক শেয়ার পেয়ে যায় তাহলে তো তার হাতের মুঠোয় থাকবে ডোডো কোম্পানি। এটা আসলে লিয়ের মাস্টার প্ল্যান ছিল। সিন শিফট করে আমাদের জেজের কাছে নিয়ে যাওয়া হয়। জেজে অনেকটাই খুশি ছিল, কারণ তার আজকেও ইয়ারিং ছিল। আজ হয়তো তার সাজা কমে যাবে, না হয় সে রিহাই পেয়ে যাবে। এখানে আমরা আদালতে দেখতে পাই জজ বলছিল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে কেনার বিষয়ে প্রমাণ হলেও জিনার যে হত্যা মামলাটি এটি প্রমাণ হয়নি, যার কারণে জেজের শাস্তি কমিয়ে 5 বছর থেকে 1 বছরে নিয়ে আসা হয়েছে। এটা শোনার পর জিনা অনেকটাই চমকে যায়। সে লয়ারের দিকে তাকায়। লয়ার মাথা নিচু করে দেয়, কারণ জিনা তার কাছে সব কিছু প্রমাণ দিয়েছিল। সে টাকার বিনিময়ে জেজের কাছে ওই প্রমাণগুলো বেচে দিয়েছে। জেজে এখানে হাসতে শুরু করে, কারণ কিছুদিনের মধ্যেই সে জেল থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে নীলকে দেখানো হয়, যে মিডিয়ার সামনে এসে বলছিল, আমি সামনে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে যাচ্ছি, কারণ আমার দামান যা করেছে অনেক ভুল করেছে, যার কারণে আমি আর আমার মেয়ে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছি। এটা শোনার পরে কিমিয়া শক হয়ে যায়, কারণ সে এটা জানতো না। এদিকে জিনার মন খারাপ হয়ে যায়, কারণ সে এটা কখনো আশাই করেনি। তখন লি তাকে সান্ত্বনা দিতে থাকে, বলে তুমি চিন্তা করো না, এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমরা জেজের বিরুদ্ধে আরও ভালো প্রমাণ জোগাড় করব। আর এইসব দূর থেকে দেখছিল এন্ড্রিও। অন্যদিকে আমরা জেজেকে দেখতে, সে কোর্ট থেকে বের হয়ে লিয়ের সামনে এসে দাঁড়ায়, আর তারা টিভি নিউজে লিয়ের এই ভাষণ শুনতে পারে। আর এই ভাষণ শুনে অনেকটাই হাসতে থাকে জেজে। আর লি ভাবে যে এটা কি হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। এর মধ্যে দিয়েই পার্ট 39-এর এন্ডিং করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।